ডেফিনেশন আমি দিয়েছিলাম, এখানে লেখা আছে এ সেন্সর ইজ এ ডিভাইস দ্যাট ডিটেক্ট অ্যান্ড রেসপন্স টু সাম টাইপ অফ ইনপুট ফ্রম দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এখানে বলা হয়েছে যে এই সেন্সর এমন একটা ডিভাইস যা যেটা ডিটেক্ট করে এবং রেসপন্স করে, কি ডিটেক্ট এবং রেসপন্স করে টু সাম টাইপ অফ ইনপুট ফ্রম দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট, মানে ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে সে কী করে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন টাইপের রেসপন্স এবং সিগন্যাল ডিটেক্ট করে আউটপুট দেয়। এটা হচ্ছে এই জায়গায় ডেফিনেশন অনুযায়ী। এটাকে যদি আরও সহজভাবে বলা হয়, সেন্সর এক ধরনের ট্রান্সডিউসার। আর ট্রান্সডিউসার আসছে ট্রান্স এবং ডিউসারের থেকে। ট্রান্স মিনস বা ট্রান্স অর্থ ট্রান্সফার, আর ডিউসার অর্থ প্রডিউসার। তাহলে সিগন্যাল প্রডিউস হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, তাহলে এটাকে বলা হবে ট্রান্সডিউসার। এবং এই ধরনের ডিভাইসগুলোর অপর নামই হচ্ছে সেন্সর। ডিভাইস মানে কি, মানে যন্ত্র। যন্ত্রের ইংলিশ হচ্ছে ডিভাইস। ওকে, আমরা এই সেন্সরগুলোকে বলেছিলাম যে দেয়ার আর টু টাইপ অফ সেন্সর। একটা হচ্ছে অ্যানালগ সেন্সর। সেন্সর দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যানালগ সেন্সর আর একটা ডিজিটাল সেন্সর। অ্যানালগ সেন্সর হচ্ছে ওই ধরনের সেন্সরগুলোকে বলা হয় যে সেন্সরের আউটপুট অ্যানালগ হয়। আর যে সেন্সরগুলোর আউটপুট ডিজিটাল সিগন্যাল হয় এগুলোকে বলা হয় ডিজিটাল সেন্সর। অ্যানালগ কোনগুলো? অ্যানালগ হচ্ছে যে সকল সিগন্যালের রেট অফ চেঞ্জ আছে। রেট অফ চেঞ্জ এটা মিনে এইরকম করে বলা যেতে পারে, যেটা ধীরে ধীরে বাড়তে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। এই ধরনের সিগন্যালগুলোকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। আমরা অ্যানালগ সিগন্যাল এর আগে যেমন দেখেছিলাম, এইটা একটা অ্যানালগ সিগন্যাল, তাই না? আপনারা বলেন তো কোন কোন সিগন্যালটা অ্যানালগ? আমরা ওয়েবের নাম শুনছিলাম, তাই না? কোনটার নাম কি ওয়েব, পারেন না আপনারা? ওকে, আমরা এখানে 4 ধরনের সিগন্যাল দিয়েছি। এই 4 ধরনের সিগন্যাল থেকে আপনাদের বলতে হবে প্রথমে কোন সিগন্যালটার নাম কি। আমি বলি নাই, বলছি কোন সিগন্যালটার নাম কি। হ্যাঁ, এখন যে সাইন ওয়েভ করলেন আমি কি বলবো এটার নাম বলছেন আপনি? আমি জিজ্ঞেস করি আগে, এরপরে বলবেন কোনটা অ্যানালগ সিগন্যাল কোনটা ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, এটা থেকে শুরু করলাম। এই সিগন্যালের নাম কি? সাইন ওয়েভ। সাইন, আমার এখানে নাম বলবো আগে। এইটা সাইনের উল্টা হচ্ছে কস, তাই না? এই যে এখানে এটা হলো পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। একটি পজিটিভ হাফ সাইকেল একটি নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল তৈরি হয়। সাইকেল মানে একটা সার্কেল, হ্যাঁ, মানে একটা অর্ধবৃত্ত আর একটা অর্ধবৃত্ত মিলে পুরো বৃত্ত তৈরি হয়, এটাকে সাইকেল বলতেছি আমি। একটা হাফ সাইকেল পজিটিভ একটা হাফ সাইকেল নেগেটিভ মিলে একটা ফুল সাইকেল, এবং যে সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল দিয়ে শুরু হবে ওইটা হচ্ছে সাইন ওয়েভ। আর এটার ক্ষেত্রে দেখেন নেগেটিভ হাফ সাইকেল দিয়ে শুরু হয়েছে, এর উল্টা এটা না? তাহলে এটা যদি সাইন ওয়েভ হয় এটা কি হবে? কস ওয়েভ বা কোসাইন ওয়েভ। কসের পুরো নাম হচ্ছে কোসাইন, হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে কোসাইন ওয়েভ। ওকে, এই ওয়েভটা দেখতে কিসের মতো? ত্রিভুজের মতো, এই জন্য এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ওয়েভ। ত্রিভুজের ইংলিশ ট্রায়াঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল না, এই জন্য এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ওয়েভ। ওকে, ট্রায়াঙ্গুলার ওয়েভের একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল হয়। এখানে দেখা যাচ্ছে এটা করাতের দাঁতের মতো। কিসের মতো? করাতের দাঁত। করাতের ইংলিশ কি? শার্ক। করাতের ইংলিশ শার্ক। হাঙ্গরের ইংলিশ শার্ক শুনছি, করাতের ইংলিশ শুনি নাই। করাতের ইংলিশ স, তাই না? আর দাঁতের ইংলিশ কি? করাত চেনেন না? কাঠ কাঠে করাত দেখেন নাই? ওটার দাঁতগুলো এরকম না, এরকমই তো নাকি? এরকম করে যাইতেই থাকে, হ্যাঁ। তো করাতের দাঁতের মতো, দাঁতের ইংলিশ তুত, তাহলে এটা কি? সতুত। এই ওয়েভটার নাম কি হয় তাহলে? সতুত। করাতের দাঁতের মতো দেখতে, এই জন্য এর নাম হচ্ছে সতুত ওয়েভ। ওকে, এখানে একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল, প্রতিটার ক্ষেত্রে তাই। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। ওকে, এখানে দেখেন এই ওয়েভটা দেখতে কিসের মতো? এইগুলোর ক্ষেত্রে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে হয়, অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে হয় একটি পজিটিভ হাফ সাইকেল এবং একটি নেগেটিভ হাফ সাইকেল মিলে একটি ফুল সাইকেল তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, এই দুটো মিলে কি? ফুল সাইকেল, একটা সাইকেল। এটা কি? একটা সাইকেল, এখানেও তাই, এটা মিলে একটা সাইকেল। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। অনুরূপভাবে এখানেও, হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওকে, এটার ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, এটা পজিটিভ হাফ সাইকেল, একটা ফুল সাইকেল। এটা দেখতে কিসের মতো? কিসের মতো দেখতে? বর্গক্ষেত্রের মতো দেখতে, তাই না? এই অংশটাকে যদি আমি এখানে টেনে নিয়ে আসি, যেমন এইটাকে এখানে টেনে নিয়ে আসলে অনেকটা এরকম হয় না? গোল হয় না? বৃত্তের মতো, বৃত্তের মতো হয়ে যায়, সার্কেলের মতো হয়।
ঠিক আছে? তো এইটাকে যদি এখানে টেনে নিয়ে আসা যায়, এই অংশটাকে এখানে টেনে নিয়ে আসলে কিসের মতো লাগে? বর্গক্ষেত্রের মতো লাগে না? এই জন্য এটাকে বলা হয় বর্গক্ষেত্র ওয়েভ, যেটাকে বলা হয় স্কোয়ার ওয়েভ। হ্যাঁ, স্কোয়ার বর্গের ইংলিশ কি? যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান থাকে, প্রত্যেকটা কোণ এক সমকোণ থাকে, এইটাকে বলা হয় বর্গক্ষেত্র। এটা আমরা পড়েছিলাম, তাই না? আর এইটা দেখেন তো কিসের মতো দেখতে হয়? কিসের মতো? আয়ত। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ, তাকে কি বলে? আয়ত বলে। আমরা পড়েছিলাম না? বিপরীত বাহু মানে এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান এবং কোণগুলো এক সমকোণ মানে 90 ডিগ্রি, এটাকে বলা হয় আয়ত। তাহলে আয়তর ইংলিশ কি? রেক্ট্যাঙ্গেল, না? তাহলে এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। হ্যাঁ, এটার নাম কি? রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। ওকে, এখানে এইটার মধ্যে আমরা ওয়েভগুলোর নাম শুনলাম, সাইন ওয়েভ, কোসাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, সতুট ওয়েভ, স্কোয়ার ওয়েভ, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। এই ওয়েভগুলোর মধ্যে কিছু আছে অ্যানালগ সিগন্যাল, কিছু আছে ডিজিটাল সিগন্যাল। এখন কোনগুলো অ্যানালগ সিগন্যাল একটু খেয়াল করে দেখেন। এখানে ধীরে 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 বাড়তেছে না? বাড়তে বাড়তে এক জায়গায় সর্বোচ্চ হয়েছে, আবার ধীরে ধীরে কমতেছে, এখানে এসে শূন্য হয়েছে, আবার নিচে নামতেছে, মাইনাসে চলে গেছে, আবার উঠতেছে। তাহলে ধীরে ধীরে বাড়তেছে, ধীরে ধীরে কমতেছে। অনুরূপ এটার ক্ষেত্রে দেখেন তো, ধীরে ধীরে বাড়তেছে না, ধীরে ধীরে কমতেছে, ধীরে ধীরে বাড়তেছিল না? তাহলে এই ওয়েভটার নাম কি? অ্যানালগ ওয়েভ না ডিজিটাল ওয়েভ? এইটা, 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 এটা একবারই বেড়ে গেছে না? দেখেন একবারই বেড়ে গেছে, বেড়ে গিয়ে একভাবেই যাচ্ছে সমান, তারপরে একবারে ডাউন হয়ে গেছে। তাহলে এটা রেট অফ চেঞ্জ কি? নাই, একবারে হাই কিংবা একবারে লো। মানে এটা একবারে হিরো অথবা জিরো, মানে একবারে সে হাইয়ে চলে গেছে, একবারে জিরোতে আসছে, ধীরে ধীরে কোনো অংশ নাই এখানে। তাহলে এই সকল সিগন্যালগুলোকে কি বলা হয়? ডিজিটাল সিগন্যাল। তাহলে এইটা একটা ডিজিটাল সিগন্যাল, এইটা একটা ডিজিটাল সিগন্যাল, বুঝতে পারছেন? আর এই ডিজিটাল সিগন্যালগুলোর, যেমন অ্যানালগ সিগন্যালগুলোর পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল বলা হয়, এরকম ডিজিটাল সাইকেলগুলোরও, ডিজিটালেরও সাইকেল হয়। এবং এই সাইকেলগুলো হচ্ছে এরকম যে এই পজিটিভ অংশটা বা উপরের অংশটাকে বলা হয় পালস, PULSE, পালস। হ্যাঁ, কি বলে এটাকে? আর নিচের অংশকে বলা হয় ইম্পালস। অনেকে এটাকে ইন্টারপালসও বলে, INTERPULSE, ইন্টারপালস মানে পালসের পরের অংশ। তাহলে ডিজিটাল সিগন্যালের সাইকেল বলতে কি বোঝায়? ডিজিটাল সিগন্যালের সাইকেল হচ্ছে যে একটি পালস এবং একটি ইম্পালস মিলে ডিজিটাল সিগন্যালের একটা পুরো সাইকেল। ইজন্ট ইট? একটা পালস আর একটা ইম্পালস, এটা মিলে একটা পুরো সাইকেল। এখন এটার ক্ষেত্রে কি এইটা পুরো সাইকেল নাকি এইটা নাকি এইটা, কোনটা? একটা পালস, এটা কি পুরো সাইকেল না হাফ সাইকেল? এবার পুরো সাইকেল। এই পর্যন্ত 1.5 সাইকেল না, 1 সাইকেলের বেশি। তাহলে এটা হলো পুরো সাইকেল। ওকে, তাহলে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে একটি পালস, একটি ইম্পালস মিলে একটা ফুল সাইকেল। অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে একটি পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল হলো অ্যানালগের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন যে সেন্সরগুলোর আউটপুট এই ধরনের ওয়েভ পাবো, আমরা তো বলছি যে সেন্সর কি করে? সিগন্যাল তৈরি করে, তৈরি করে আরেক জায়গায় পাঠায় দেয়। যে সেন্সর এই 4টা সিগন্যাল তৈরি করবে সেটা কি সিগন্যাল, কি সেন্সর হবে? অ্যানালগ সেন্সর না ডিজিটাল সেন্সর? আর যে সেন্সর এই সিগন্যালগুলো তৈরি করবে, ক্লিয়ার? এখন আমরা ডিজিটাল সেন্সরে যেতে চাই। ডিজিটাল সেন্সরের মধ্যে ফটো সেন্সর একটা সেন্সর। এই ফটো সেন্সরের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে ট্রান্সরিভার ফটো সেন্সর, একটা হচ্ছে ট্রান্সমিটার রিসিভার পেয়ার। গতদিন বলেছিলাম যে আমরা লিফটে উঠি, লিফটের দরজায় এক পাশে থাকে ট্রান্সমিটার আর এক পাশে থাকে রিসিভার। ট্রান্সমিটার এবং রিসিভার যদি আলাদা আলাদা জায়গায় থাকে তাহলে এটাকে বলা হয় ট্রান্সমিটার রিসিভার পেয়ার। এক জায়গায় ট্রান্সমিটার, এক জায়গায় রিসিভার। আমার এই রিমোট, এটা কি সিগন্যাল কি রিসিভ করতেছে না ট্রান্সমিট করতেছে? রিসিভার কোথায় আছে? একটা ট্রান্সমিটার, একটা রিসিভার। এটা তাহলে কি কি সেন্সর? এটা কি ফটো সেন্সর? ট্রান্সমিটার রিসিভার পেয়ার। পেয়ার মানে জোড়া, দুটো মিলে এক জোড়া না? দুটো মিলে এক জোড়া হয়ে একটা সেন্সরে কাজ করছে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সমিটার রিসিভার পেয়ার। বুঝতে পারছেন? আরেকটা সেন্সর আছে ট্রান্সরিভার ফটো সেন্সর। ট্রান্সরিভার হচ্ছে যে সেন্সরের একই জায়গায় ট্রান্সমিটার, একই জায়গায় রিসিভার থাকে, এটাকে ট্রান্সরিভার ফটো সেন্সর বলে। ট্রান্সরিভারকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে ট্রান্সমিটার যোগ রিসিভার, এই হলো ট্রান্সরিভার। বুঝছেন? তাহলে ট্রান্সমিটার রিসিভার এক জায়গায় আছে, এই জন্য এক জায়গায় বলা হয়েছে ট্রান্সরিভার সেন্সর। কি সেন্সর? ট্রান্সরিভার ফটো সেন্সর।
এখান থেকে সিগন্যাল সামনে আসলো, এখানে যদি কোনো অবজেক্ট, যে কোনো বস্তু যেটাই হোক সামনে আসলে ওই রেঞ্জের মধ্যে, রেঞ্জের বাইরে না, এর রেঞ্জের মধ্যে যদি কোনো বস্তু আসে তাহলে এই সিগন্যালটা কী হবে, এখানে রিফ্লেক্ট করবে না, রিফ্লেক্ট করে আবার কোথায় যাবে, এদিকে কিছু যাবে, বিভিন্ন জায়গায় যাবে, এর মধ্যে কিছু অংশ তো এদিকেও আসবে, কিছু অংশ কোথায় যাবে, রিসিভারে চলে যাবে, তখন এই সিগন্যাল পেয়ে যাবে। আর এই সিগন্যাল যদি হয় পজিটিভ তাহলে হচ্ছে পিএনপি সিগন্যাল, আর এই সিগন্যাল যদি হয় নেগেটিভ তাহলে এনপিএন সিগন্যাল। কেন এনপিএন পিএনপি বলতেছি, কারণ এর ভিতরে একটা ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টরগুলো আবার দুই প্রকার, কয় প্রকার, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আমরা গতদিনে বলেছি পিএনপি কোনটি, এনপিএন কোনটি। এটা কি ট্রানজিস্টর, এনপিএন না পিএনপি ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর, যেটা তীর চিহ্ন বাইরের দিকে থাকে ওটা এনপিএন, আর ভিতরের দিকে থাকলে পিএনপি, ঠিক না? ওকে, তো এখানে এনপিএন সেন্সরের আউটপুট আমরা কি এন পাবো না পি পাবো? এন মানে নেগেটিভ পাবো না পজিটিভ পাবো? নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি নেগেটিভ মানে তো লো আর পজিটিভ মানে হাই। তো কখন পাবো, যখন রিসিভারে সিগন্যাল আসবে। রিসিভারে কখন সিগন্যাল আসবে, যখন সেন্সরটা অ্যাক্টিভ হবে। যখন কি হবে, সেন্সরটা অ্যাক্টিভ হবে। সেন্সর অ্যাক্টিভ কখন হবে, যখন অবজেক্ট থাকবে সামনে। তাহলে আমরা এটা বলতে পারবো যে সকল সেন্সর অ্যাক্টিভ অবস্থায় নেগেটিভ সিগন্যাল বা লো সিগন্যাল প্রদান করে ওই সকল সেন্সরকে এনপিএন সেন্সর বলে, বা ওই সেন্সরগুলো কি টাইপ সেন্সর, এনপিএন টাইপ সেন্সর। তাহলে সেন্সরগুলো আবার রিসিভারের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিএনপি টাইপ, একটা হচ্ছে এনপিএন টাইপ। যে সেন্সরগুলো রিসিভারটা পিএনপি ট্রানজিস্টর আছে ওটা পিএনপি টাইপ, যে সেন্সরের রিসিভার এনপিএন টাইপ আছে ওটা হচ্ছে এনপিএন টাইপ। তাহলে এনপিএন এর আউটপুট নেগেটিভ, পিএনপির আউটপুট পজিটিভ। যেহেতু রিসিভার আছে দুই ধরনের হয়, ট্রানজিস্টর তো দুই ধরনের, একটা পিএনপি একটা এনপিএন, তাই না? পিএনপি এটা একটা ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন। তাহলে এন যেহেতু পি যেহেতু আছে শেষে তাহলে পজিটিভ আউটপুট পাবো, আর এন যেহেতু আছে নেগেটিভ আউটপুট পাবো। তাহলে যে সেন্সরের আউটপুট নেগেটিভ মানে লো, কখন অ্যাক্টিভ অবস্থায়, ওটা হচ্ছে এনপিএন টাইপ। আর যে সেন্সর অ্যাক্টিভ অবস্থায় পজিটিভ আউটপুট হাই, এটাকে বলা হবে কি পিএনপি সেন্সর। আমরা দেখবো এগুলো, হ্যাঁ কিছুক্ষণ পরেই দেখবো। তো আইইসি এর স্ট্যান্ডার্ড অনুযায়ী, আইইসি এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন। এই আইইসি বলেছে যে আপনারা যদি কোনো সেন্সর তৈরি করে যদি মার্কেটে বিক্রি করতে চান বা বাজারজাত করতে চান তাহলে এর তিনটা কালার থাকতে হবে তারের, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্রাউন, আর একটা হচ্ছে ব্ল্যাক। তাহলে এই সেন্সরগুলো যে কোম্পানি তৈরি করুক না কেন, এই সেন্সরে কেবল হবে কয়টা, একটা হচ্ছে ব্লু, একটা ব্রাউন, একটা ব্ল্যাক। ব্লুতে সবসময় নেগেটিভ সাপ্লাই দিতে হবে, সাপ্লাই না দিলে তো এগুলো কাজ করবে না, এখান থেকে সিগন্যাল বের হবে কেমনে, তাহলে এইটাকে সাপ্লাই দিতে হবে। এই সাপ্লাইয়ের উপর ভিত্তি করে আবার সেন্সর দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর আর একটা হচ্ছে প্যাসিভ সেন্সর। যে সেন্সরগুলো চালনা করার জন্য বাইরে থেকে সাপ্লাই দেওয়া লাগে এটাকে অ্যাক্টিভ সেন্সর বলে, আর যে সেন্সরগুলোকে বাহির থেকে চালানোর জন্য কোনো সাপ্লাই দেওয়া লাগে না এটাকে প্যাসিভ সেন্সর বলে। মানে সে একাই সিগন্যাল আউটপুটে দেয়, বাইরে থেকে কোনো সাপ্লাই দিতে হয় না, এটাকে প্যাসিভ সেন্সর বলে। ওকে, তাহলে এটা অ্যাক্টিভ সেন্সর না প্যাসিভ সেন্সর? অ্যাক্টিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর হলে সাপ্লাই দিতে হবে, ব্লুতে দিব নেগেটিভ, ব্রাউনে দিব পজিটিভ, আর ব্ল্যাক থেকে পাবো আউটপুট। ঠিক আছে, কত ভোল্টেজ দিব এটার গায়ে লেখা থাকবে, যত ভোল্টেজ লেখা থাকবে তত ভোল্টেজই আউটপুট পাবো। মনে করেন এর গায়ে লেখা আছে 24 ভোল্ট, 24 ভোল্ট লেখা আছে যে 24 ভোল্ট সাপ্লাই দিতে হবে, তাহলে এই ব্লুতে দিতে হবে 0 ভোল্ট, ব্রাউনে দিতে হবে 24 ভোল্ট সাপ্লাই দিলাম। এবার সামনে হাত দিলেন, হাত দিলে আউটপুট কত পাবেন, 24 পাবেন যদি পিএনপি হয়, আর এনপিএন হলে আউটপুট কত আসবে, 0 আসবে। ক্লিয়ার? যদি এটার গায়ে লেখা থাকে 18 ভোল্ট তাহলে এখানে সাপ্লাই কত দেবেন, এখানে অ্যাক্টিভ অবস্থায়, যদি পিএনপি হয় 18 না 0, পিএনপি হলে অ্যাক্টিভ অবস্থায় 18, এনপিএন হলে 0। ওকে, আমরা একটা সেন্সর দেখলাম, আমরা পরবর্তী সেন্সরে চলে যেতে চাচ্ছি। আমরা যেটা বললাম যে ট্রান্সমিটার রিসিভার পেয়ার, ট্রান্সমিটার থাকবে এক জায়গায়, রিসিভার থাকবে এক জায়গায়, লিফটের দরজায় যেমন থাকে। তাহলে ট্রান্সমিটার থেকে তো আর সিগন্যাল রিসিভ হবে না, রিসিভ মানে কি, যেখান থেকে রিসিভ হচ্ছে ওটা হলো রিসিভার। ট্রান্সমিটারে এই জন্য ব্রাউন আর ব্লু আছে, ব্ল্যাক যেখানে থাকবে সেখান থেকে রিসিভিং সিগন্যাল পাবো। তাহলে একটা ট্রান্সমিটিং প্রান্ত আর একটা হচ্ছে রিসিভিং প্রান্ত,
তো ট্রান্সমিটারে পাওয়ার না দিলে ট্রান্সমিট করবে না, ব্লুতে নেগেটিভ ব্রাউনে পজিটিভ দিলাম, ট্রান্সমিট করতেছে। রিসিভারে তো এই ট্রানজিস্টর অ্যাক্টিভ হওয়ার জন্য সাপ্লাই লাগবে, ব্লু ব্রাউন ব্ল্যাক আছে, ব্লুতে দিব নেগেটিভ, ব্রাউনে দিব পজিটিভ, আর ব্ল্যাক থেকে কি পাবেন, এমন সিগন্যাল আছে হঠাৎ করে সামনে গেল, সিগন্যাল ব্রেক হবে না, ব্রেক হলে এখানে সিগন্যালে আমরা আউটপুট পাবো। হ্যাঁ, এটা হচ্ছে আরেক ধরনের সেন্সর, এটা হচ্ছে ট্রান্সমিটার রিসিভার পেয়ার। এই যে দেখেন এখানে কি অবজেক্ট দিয়েছি, এখানে কি এখন সিগন্যাল আসতেছে, আসতেছে না। আমরা দেখলাম এতক্ষণ ফটো সেন্সর, এবার দেখব প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সর মানে যে সেন্সরগুলোর সামনে যদি কোনো মেটাল আসলে সে কোনো আউটপুট দেয়, মানে মেটাল আসলে সে আউটপুট দেবে, এই ধরনের সেন্সরগুলোকে বলা হয় প্রক্সিমিটি সেন্সর। যেমন আপনারা মনে করেন বিভিন্ন মার্কেটে ঢোকার সময় আপনাকে একটা যে আইসক্রিমের মতো হলুদ এরকম করে চেক করে না, বিমানবন্দরে চেক করে, ওইটাও এক ধরনের প্রক্সিমিটি সেন্সর। তাহলে প্রক্সিমিটি সেন্সর হচ্ছে এমন এক ধরনের সেন্সর যেগুলো মেটালকে ডিটেক্ট করে, ওই সেন্সরগুলোকে বলা হয় প্রক্সিমিটি সেন্সর। এই প্রক্সিমিটি সেন্সরগুলো আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর। যেটা ইন্ডাক্টরের নীতি অনুসারে চলে এটাকে বলা হয় ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর, আর যেটা ক্যাপাসিটরের নীতি অনুযায়ী চলে এটাকে বলা হয় ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর। এখন আমরা আসলাম ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর। মনে করে এটা একটা সেন্সর, কেবল তো থাকবে তিনটাই কেবল থাকবে না, একটা ব্লু, একটা ব্রাউন, আর একটা হচ্ছে ব্ল্যাক। ব্লুতে নেগেটিভ দিলাম, ব্রাউনে পজিটিভ দিলাম। এখন কাজ করবে কেমন, এখানে একটা ইন্ডাক্টর দেওয়া আছে, ইন্ডাক্টর মানে কি একটা তার, একটা তারের কয়েল দেওয়া আছে। দেখো ইন্ডাক্টরে যখন সাপ্লাই দেওয়া হবে তখন কি ফ্লাক্স তৈরি হবে না, এই পাশেও যাবে এই পাশেও যাবে, আমরা এক সাইডে দেখাইছি। আর ফ্লাক্স যদি তৈরি হয় তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলে ফ্লাক্স আসতেছে। একটা মেটাল যদি এই ফ্লাক্সের মাঝে চলে আসে তাহলে মেটালটাকে কিছু ফ্লাক্স কাট করবে না, মানে ওর এরিয়াতে আসলেও তার ওই এরিয়াতে কিছু ফ্লাক্স ওকে কাট করবে। কাট করলে কি হবে, কিছু ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলে আসতে কিছু কমে যেতে পারে, ফলে একটা লিকেজ কারেন্ট ফ্লো হবে, ট্রানজিস্টর দিয়ে ওইটাকে সুইচিং করে আমরা আউটপুট পাচ্ছি। তাহলে এটা হলো ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর। ক্যাপাসিটিভ, হ্যাঁ, ক্যাপাসিটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর একই ধরনের সব, এখানেও তিনটা কেবল আছে, ব্লু কেবল, ব্রাউন কেবল, ব্ল্যাক কেবল। হ্যাঁ, তো ক্যাপাসিটরের নিয়ম হচ্ছে যে ক্যাপাসিটরের দুইটা প্লেট থাকতে হবে। ক্যাপাসিটরের মূল নীতিটা শুনি। ক্যাপাসিটর হচ্ছে এই দুইটা প্লেট থাকবে, একটা হচ্ছে পজিটিভ প্লেট থাকবে, একটা নেগেটিভ প্লেট থাকবে, এবং মাঝখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস থাকবে। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে হচ্ছে বাতাস, এটাও একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস। তো এখানে পজিটিভ প্লেটটা ভিতরে দেওয়া আছে, নেগেটিভটা দেওয়া নাই। নেগেটিভ দেওয়া আছে, মনে করেন আপনার কাছে লোহার টুকরা আছে, এখানে আসছে, এটার কাছে আসছে, তো ওইটাকে সে নেগেটিভ প্লেট মনে করবে। কি মনে করবে? আর মাঝখানে তো বাতাস আছে না, বাতাসটা কি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল না? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের দরুন সে মনে করবে এটা একটা ক্যাপাসিটর, সে নিজে মনে করবে কি এটা ক্যাপাসিটর। যখনই ক্যাপাসিটর হবে তখন এখানে আপনার চার্জ হবে, চার্জ, সে চার্জ ধারণ করার চেষ্টা করবে, ফলে কারেন্ট চেঞ্জ হবে। এই যে কারেন্টের পরিবর্তনটা, এই পরিবর্তনটাই নেওয়া হচ্ছে কিন্তু। তাহলে ক্যাপাসিটরের মূল নীতি অনুসরণ করে এই ট্রানজিস্টরকে সুইচিং করা হয় একটাতে, আর একটা হচ্ছে ইন্ডাক্টরের মূল নীতি অনুসরণ করে ট্রানজিস্টরকে সুইচিং করা হয়। তাহলে প্রক্সিমিটি সেন্সরের প্রথম কথা বলি, প্রক্সিমিটি সেন্সর কোন সেন্সর? যে সেন্সরগুলো কোনো মেটালকে ডিটেক্ট করতে পারে ওই সেন্সরগুলোকে প্রক্সিমিটি সেন্সর বলে। প্রক্সিমিটি সেন্সর আবার দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর, একটা হচ্ছে ক্যাপাসিটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর। ইন্ডাকটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর ওই সেন্সরগুলোকে বলা হয় যে সেন্সরগুলো কি করে, ইন্ডাকটেন্সের মূলনীতি অনুসরণ করে কাজ করে। আবার যে সেন্সরগুলো ক্যাপাসিটরের মূলনীতি অনুসরণ করে কাজ করে ওইটাকে বলা হয় ক্যাপাসিটিভ টাইপ প্রক্সিমিটি সেন্সর, ইজন্ট ইট? ওকে, আমরা সেন্সরগুলো দেখলাম, এবার আমরা আসতে চাই অ্যানালগ সেন্সরে। হ্যাঁ, এখানে একটা সেন্সর দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে PT100। হ্যাঁ, এর নাম কি? PT100। এখানে আরেকটা সেন্সর, এর নাম হচ্ছে থার্মোকাপল। অ্যানালগ সেন্সরের মধ্যে আমি প্রথমে আসতে চাই PT100 সম্পর্কে। তো PT100 এটা এইরকম একটা সেন্সর যেখানে হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রেজিস্ট্যান্স শো করবে হচ্ছে 100 ওহমস। কত শো করবে? 100 ওহমস শো করবে, এবং 0.0384 ওহমস করে চেঞ্জ হবে পার ডিগ্রি সেলসিয়াসে। বুঝতে পারছেন? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স কত চেঞ্জ হবে? 0.384 প্রতি ডিগ্রি সেলসিয়াসে। এটা হচ্ছে PT100 এর কাজ। PT100 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রেজিস্ট্যান্স দেখাবে হচ্ছে 100 ওহমস। আমরা এটা এই প্র্যাকটিক্যালি দ্রুত করে ফেলতে পারি। এই তোমাদের PT100 তো এখানে আছে না? কেমনে বুঝবা কোনটা PT100 সেটা বোঝার ব্যবস্থা করতেছে। একটা এদিকে দুইজন আসো, দুইজন সোলারিং আয়রনটা সামনের দিকে হিটে দাও। এখানে ওটা নিয়ে আসো, বোর্ডটা নিয়ে আসো।
এইভাবে ধরবা, এইভাবে। হ্যাঁ, দুইজন দুই পাশে, দুই পাশে। হ্যাঁ, একটু নিচু করো, একটু নিচু করো। একটু খেয়াল করি, দুইটার মধ্যে কোনো একটা পিটি100, কোনো একটা থার্মোকাপল, দুইটার মধ্যে কোনটা পিটি100 কোনটা থার্মোকাপল আমরা দেখতে চাই। ঠিক আছে, তো এখানে পিটি100টা আমি আগে দেখে নেই। আর এক হাত দিয়ে এটা ধরতে পারবে না? ধরো, এখানে ধরো। হ্যাঁ, মিটারে যেন রিডিং দেখায়। দেখো আমি এখানে ধরছি, এটা রেড আর হচ্ছে ব্লুতে ধরলাম। ও রেজিস্ট্যান্স দেয়নি, 200-তে সেট করলাম, যেহেতু 100 ohms মাপবো, তাহলে দিব কত? 200-তে না? কত আসছে রেজিস্ট্যান্স? 112। কত আসছে? 112। ঠিক আছে, এবার তোমরা একটু যাও। আমরা এখানে রেজিস্ট্যান্স পাইছি পিটি100-এর 112। আমরা এখন রুমের টেম্পারেচার মাপতে চাই। আমরা গতদিন দেখছিলাম ওই প্রোবের রেজিস্ট্যান্স আছে 0.4 ohms, গতদিনে পাইছিলাম না? প্রোব ওই তারের একটা রেজিস্ট্যান্স আছে না, এখানে আসছে 112। তাহলে প্রোবের রেজিস্ট্যান্সও তো যোগ হয়েছে, তাহলে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কত হবে? 11.6। তাই হবে না? 0.4 বাদ দিয়ে দিব না? আমাদের প্রোব যে তারটা আছে এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, গতদিনে আমরা মাপটা দেখছি ওইটা ছিল 0.4 ohms, তাহলে ওইটা বাদ দিয়ে দিতে হবে না? বাদ দিলে তাহলে কত রেজিস্ট্যান্স থাকে? 112 থেকে 0.4 বাদ দিলে 111.6, তাই তো? তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স কত পাইছি? পিটি100-এর রেজিস্ট্যান্স কত পাইছি বলো? পিটি100-এর রেজিস্ট্যান্স পাইছি হচ্ছে 111.6 ohms। আমরা এখন রুমের টেম্পারেচার বের করতে চাই। এখানে বলেছে আমরা বের করতে চাই টেম্পারেচার 0.384 ohms। এত ohms চেঞ্জ হয় কততে? 1 ডিগ্রি সেলসিয়াসে। আর এখানে 100-র উপরে আমি বলছি কি 0 ডিগ্রি সেলসিয়াসে কত থাকবে? 100 ohms। তাহলে 100-র উপরে কত গেছে? 11.6। 1 ohms চেঞ্জ হবে কততে? ঐকিক নিয়মের মতো। হ্যাঁ, 1/0.384। তাহলে এখানে কত ছিল? 11.6। 111। 100 তো বাদ দিয়ে দিতে হবে, কারণ 100-র নিচে তো সব 0, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে তো 100 ohms। তাহলে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে কত? 11.6। এত ohms হচ্ছে 1 × 11.6 ডিভাইডেড হচ্ছে 0.384। কত হয় বলো? 384। কত হয়? দ্রুত কে আগে করতে পারবে দেখি? খেয়াল করো, 11.6 ভাগ 0.384। হ্যাঁ, তাহলে আমাদের রুমের টেম্পারেচার পেয়ে গেছি কত ডিগ্রি সেলসিয়াস? 30.2 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আমাদের রুম টেম্পারেচার আমরা পেয়েছি না? 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, রুম টেম্পারেচার পেয়ে গেলাম না? রুম টেম্পারেচার দিয়ে কি থার্মোমিটার ব্যবহার করছি? কি শুধু পিটি100 দিয়ে পাওয়া গেছে? তাহলে পিটি100 হচ্ছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.384 ohms করে চেঞ্জ হয়। এখান থেকেই পেয়ে গেলাম। এবার আমি কিছু ক্যালকুলেশন দেবো, আজকে রাত্রে তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব, দেখি কে কে পারো। ওখানে দিব যে একটা পিটি100-এর সেন্সরের 118 ডিগ্রি দেখাচ্ছে, তাহলে রুম টেম্পারেচার কত? এরকম কিছু কোশ্চেন দিব আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা কিসের মাধ্যমে টেম্পারেচারটা নির্ণয় করলাম? রেজিস্ট্যান্সের মাধ্যমে না? এই কারণে পিটি100-এর আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, মানে রেজিস্ট্যান্সের মাধ্যমে টেম্পারেচার ডিটেক্ট করতেছে। একে সংক্ষেপে বলা হয় আরটিডি। কি বলে? তাহলে পিটি100-এর আরেকটা নাম হচ্ছে আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটা একটা অ্যানালগ সেন্সর না ডিজিটাল সেন্সর? হ্যাঁ, অ্যানালগ সেন্সর। তাপ বাড়লে কি একবারে রেজিস্ট্যান্স 100 থেকে 200 হয়ে যাবে, না ধীরে ধীরে বাড়তে থাকবে? তা যেটা ধীরে ধীরে বাড়ে, যেটা ধীরে ধীরে কমে, ওইটাই তো হচ্ছে অ্যানালগ। ওকে, আমরা পিটি100 বুঝতে পারছি। আবার বলি, পিটি100 হচ্ছে, বসো না তুমি, বসো। পিটি100, পি মানে প্ল্যাটিনাম, টি মানে টেম্পারেচার। পিটি100 নির্দিষ্ট পরিমাণ প্ল্যাটিনামের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ohms যদি থাকে তাহলে ওইটাকে বলা হয় পিটি100। এবং এই পিটি100 0.384 ohms পার ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন হয়। বুঝতে পেরেছেন? এবং এর মাধ্যমে আমরা টেম্পারেচার নির্ণয় করতে পারি।
যেহেতু রেজিস্ট্যান্সের মাধ্যমে টেম্পারেচার ডিটেক্ট করতে পারি বা নির্ণয় করতে পারি বিধায় এর অপর নাম হচ্ছে আরটিডি বা রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। ওকে, এবার আমরা আসবো থার্মোকাপলে। তোমাদের মনে একটু একটু করে মনে আছে এরকম একটা পরমাণুর মধ্যে হ্যাঁ ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, নিউট্রন আর প্রোটন থাকে মাঝে, আর ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এর মধ্যে সবচেয়ে বাহিরের কক্ষপথে যেটা চলে এটাকে বলা হয় সর্ববহিস্থ কক্ষপথ, সব বাহিরের কক্ষপথ, এটাকে সুন্দর ভাষায় বলা হয় সর্ববহিস্থ কক্ষপথ। আর ওই কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এটাকে বলা হয় সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন। এবং এই ইলেকট্রনগুলোকে অনেকে বলে মুক্ত ইলেকট্রন, অনেকে এটাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। কি বলে? ভ্যালেন্স ইলেকট্রন। তো এই ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা যদি 4-এর নিচে হয়, মানে ভ্যালেন্স সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। আর এই ইলেকট্রনের এই কক্ষপথের কাজ হচ্ছে সে অষ্টক পূরণ করতে চায়, মানে 8টা পূরণ করতে চায়, যে ওখানে ইলেকট্রন 8টা হইলে সে খুব শান্তিতে থাকে। তাহলে 8টার অর্ধেকটা 4টা। যদি মনে করেন কোথাও আছে 3টা, ওর দরকার আরো 5টা অনেক বেশি না, তখন মনে করে যদি আমি এই 3টা ছেড়ে দিতে পারি তাহলে আমি মুক্ত হয়ে গেলাম, আমি নিশ্চিন্তে থাকলাম। তাহলে যে ছেড়ে দিচ্ছে এটাকে বলা হয় ডোনার, মানে মানুষকে দিতে চাচ্ছে, এটাকে কি বলে? ডোনার। আর মনে করেন একজনের আছে 5টা, সে তো আরো 3টা চাইতেছে না, তখন সে ওই 3টাকে রিসিভ করবে, তখন তাকে বলা হয় অ্যাকসেপ্টর, সে অ্যাকসেপ্ট করলো। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের পরমাণুর মধ্যে বিভিন্ন মৌল অনুসারে কোনো ইলেকট্রনের সর্ববহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকতে পারে, কোথাও 5টি থাকতে পারে, কোথাও 2টি থাকতে পারে, 1টি থাকতে পারে, 6টি থাকতে পারে, 7টি থাকতে পারে। যেটাই থাক, 4-এর চেয়ে যদি বেশি হয় সে অন্যকে চাবে, 4-এর চেয়ে যদি কম হয় সে অন্যকে দেবে। ঠিক না? একজন দেবে আর একজন নেবে। 4 থাকলে সে দিতেও পারে নিতেও পারে, এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। হ্যাঁ, ওটা পরে। ঠিক আছে, 4 থাকলে কি হবে? সে দিতেও পারে নিতেও পারে। ওকে, এখন মনে করেন হচ্ছে একটা মৌল আর একটা মৌলের সাথে যদি ভিন্ন মৌল, এক মৌল না, এক মৌল সব ইলেকট্রনের বাইরে কক্ষপথে একই সংখ্যায় থাকবে, ভিন্ন মৌল, দুইটা ভিন্ন মৌল যার একটার বাইরে কক্ষপথে মনে করেন 3টা আছে আর একটা মনে করেন 4টা বা 5টা আছে বা 6টা আছে, তো 5টাই মনে করেন, সে তো অন্যকে অ্যাকসেপ্ট করবে না। তো দুইটা মৌল এক জায়গায় আমরা লাগাই দিলাম, লাগিয়ে দেওয়ার পর এটাকে গরম করতে থাকলাম। এখন পরমাণুর একটা নীতি আছে যে পরমাণুকে যদি আমরা হিট করি তাহলে ইলেকট্রনগুলো কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে হিট যতবার এর কম্পন বৃদ্ধি পেতে থাকে, এবং একসময় সে এত এনার্জাইজ হয়, মানে এত এনার্জি তার হয়ে যায়, সে তখন জাম্প করে। তখন নিকটস্থ কক্ষপথে সে কি করে? জাম্প করে। জাম্প করা মানে কি? সে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল না? তাহলে এই ইলেকট্রনের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়াটাই তো হচ্ছে ইলেকট্রনের ফ্লো। ফ্লো মানে কি? প্রবাহ তৈরি হওয়া। এই ইলেকট্রন ফ্লো মানে তো কারেন্ট ফ্লো, আর যেখানে কারেন্ট আছে ওখানে তো ভোল্টেজও আছে না? তাহলে থার্মোকাপল হচ্ছে দুইটি ভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস একত্রে যদি করা হয় এবং একত্রে করার পর এটাকে তাপ দিলে এর আউটপুট থেকে আমরা ভোল্টেজ পাবো, এটাই হচ্ছে থার্মোকাপল। কি পাবো? ভোল্টেজ পাবো। আমরা এখন দেখবো একটা থার্মোকাপল দেখবো আসলে ভোল্টেজ পাই কিনা। এবার আবার আসো, সোল্ডারিং আয়রনটা হিটে দিছো, সোল্ডারিং আয়রনটা হিটে দিছো, ওকে নিয়ে এসো, কাম আমরা ভোল্টেজ দেখবো পাই কিনা। আমরা ভোল্টেজ মেজার করবো এবং এটা ডিসি ভোল্টেজ হবে, এবং এই ভোল্টেজটা অনেক বেশি ভোল্টেজ না, খুব কম ভোল্টেজ। এতটুকু সেন্সর থেকে কি ভোল্টেজ আসবে? অনেক কম আসবে না, মিলি ভোল্টেজ আসবে। ঠিক আছে, আমরা ডিসি 200 মিলিতে সেট করে দিলাম। কত? 200 মিলি। কোনো ভোল্টেজ আছে? এটা এমনিতেই মনে করো যে এই যে জিরো টিরো এমনি লাফালাফি করতেছে, বেসিক্যালি এখানে কোনো ভোল্টেজ আছে এখন? নাই। সোলার ইউনিট এখানে ধরে থাকো, এখানে দেখো কত ভোল্টেজ? 1.38। তারপর ধীরে ধীরে দেখো বাড়তে থাকবে, বাড়তেছে। এই যে 2, 2.1, 2.2, ধরে থাকো তুমি। হ্যাঁ, ধীরে ধীরে বাড়বে। 2.3, কমবে না, বাড়তে থাকবে। হ্যাঁ, বাড়তেছে। 2.4, আরেকটু দেখে ছেড়ে দিব। হ্যাঁ, 2.5। এবার তুমি শোল্ডারটা সরিয়ে ফেলো,
শরীফ হলে শোল্ডার যেখানে চলে সেখানে রেখে আসো। সোল্ডারিং আয়রনে কি হিট জেনারেট হয়, তাহলে এখানে হিট দিয়ে দেখলাম এটা এখন কমতেছে না, তাহলে হিট সরাইছি কমতেছে কি না, তাহলে আমরা থার্মোকাপলের আউটপুটে ভোল্টেজ পাচ্ছি। হ্যাঁ কি পাচ্ছি, তুমি একটু পানি লাগিয়ে দাও তো ওখান থেকে, হাতে একটু পানি দাও, পানি দিয়ে এখানে পানি দিয়ে লাগাই দাও, দেখো একদম কমে গেছে। আচ্ছা ঠিক আছে, একদম জিরো হয়ে যাবে আর কি ধীরে ধীরে, বুঝতে পারছো, একদম জিরো হয়ে যাবে। আচ্ছা এটা কি একবারই বাড়ছে না ধীরে ধীরে বাড়ছে, একবারে কমছে নাকি ধীরে ধীরে কমতেছে, তাহলে এটা কি ডিজিটাল সেন্সর না অ্যানালগ সেন্সর না? ওকে, আমরা আরেকটা জিনিস দেখি, আসলে দুইটার মধ্যে তুমি যাও তোমার জায়গায় চলে যাও, কোনটা পিটি100 আর কোনটা থার্মোকাপল এটা বুঝবো কিভাবে, একই রকম দেখতে না? বলো স্যার এক যেটা লম্বা ওটা থার্মোকাপল, যেটা একটু ছোট ওটা পিটি100 নাকি? এগুলো বিভিন্ন সাইজ হইতে পারে, তুমি যে সাইজে চাও সেই সাইজের পাবা। আমরা প্রথমে মনে করব দুইটাই পিটি100, কি মনে করব দুইটাই পিটি100, তাহলে পিটি100 হলে আমরা রেজিস্ট্যান্স দেখবো না, 200 ওহমসে দেখলাম। আমি যে 100 মাপতে চাই, মনে করো তুমি 100 গ্রাম কিছু মাপবা, তাহলে 100 গ্রাম কি 50 গ্রামের পাথর দিয়ে মাপতে পারবা? তাহলে এর চেয়ে বেশি নিতে হবে। তো আমরা রেঞ্জ এখানে 200তে দিলাম, মানে 1 থেকে 200 মিলি পর্যন্ত আমি মাপতে পারবো এখন। তো আমি পিটি100 মনে করো দুইটাই পিটি100, আমি প্রথমটা দেখলাম, দেখো কত ওহমস আসছে, 3.5 ওহমস। এবার এটাকে দেখলাম লাল আর যে কোনো একটা কালারকে, এখানে কত দেখাচ্ছে 112 সামথিং। হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে দুইটার মধ্যে যেটা 100-র উপরে দেখাবে ওইটা হচ্ছে পিটি100, আর যেটা 100-র নিচে দেখাবে থার্মোকাপল। তাহলে আমরা দুইটা থেকে একটা খুঁজে বের করতে পারবো না কোনটা পিটি100 আর কোনটা থার্মোকাপল? থার্মোকাপলে কি 100-র উপর দেখাবে? তাহলে ওইটা থার্মোকাপল। যাও জায়গায় চলে যাও। তাহলে আমরা প্রথমে যে কাজ করব, ফটো সেন্সরে আমরা সংযোগ দিয়ে প্রথমে দেখব এটা পিএনপি নাকি এনপিএন। প্রথম কাজ আজকের প্র্যাকটিক্যাল। আবার একটু নিয়ে এসো একজনই নিয়ে এসো, একজন। প্রথম কাজ হচ্ছে এই যে সেন্সর আছে একটা দুইটা তিনটা, কয়টা? তিনটা সেন্সর আছে। এটা হলো ফটো সেন্সর, এটা প্রক্সিমিটি সেন্সর, এটা প্রক্সিমিটি সেন্সর। যে সেন্সরগুলো সামনে একটু কাচের মতো আছে, লেন্সের মতো, এটা হচ্ছে ফটো সেন্সর, আর এই দুটো হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। এর গায়ে লেখা আছে কত ভোল্ট সাপ্লাই দিতে হবে। যেটার গায়ে 12 ভোল্ট দেওয়া আছে ওটা 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে, যার গায়ে 24 ভোল্ট দেওয়া আছে ওটা 24 ভোল্ট দেওয়া। এখানে দেওয়া আছে 12 থেকে 24 এটার গায়ে, তাহলে 12 থেকে 24 হলে এই রেঞ্জের মধ্যে যদি আপনার পাওয়ার সাপ্লাইতে থাকে ওইটা দিতে পারবেন। পাওয়ার সাপ্লাই সংযোগ দেওয়ার সময় একটা জিনিস খুব সতর্কর সাথে দেখতে হবে, আপনি লাইন আর নিউট্রাল হচ্ছে 220 ভোল্ট, ওখানে যেন হাত না যায়, ওই 220 ভোল্ট যেন এখানে না দেন, ওইটা হলো ইনপুট এসি, আর ওই পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট হচ্ছে ডিসি 24 ভোল্ট। ওই ডিসি 24 ভোল্টে শক করবে না আপনাদেরকে, কোনো ক্ষতি হবে না, কিন্তু আঙুলটা যেন 220 ভোল্টের পয়েন্টে না যায়, তাহলে কিন্তু এখানে আজকে করোনা লাগবে না, এইটাই আপনার জন্য এনাফ হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? তাহলে এইটা সতর্কতা আপনাকে মেনটেন করতে হবে। সংযোগ আগে দেবেন না, স্যারকে দেখাবেন তারপরে সংযোগ দেবেন, নিজে নিজে মাতব্বরি করা যাবে না, আরও পরে, ওটা পরে, আগে দেখান স্যার আমার হয়েছে একটু দেখেন, এবার স্যার সংযোগ দিব, হ্যাঁ দাও, তারপরে ওকে। এই যে কেবলগুলো দেখো তিনটা করে কেবল আছে এই সেন্সরগুলোর, ব্লু ব্রাউন ব্ল্যাক, তাই না? সবগুলোতে তাই ব্লু ব্রাউন ব্ল্যাক আছে না? মনে করো যে ফটো সেন্সরটা পিএনপি টাইপ না এনপিএন টাইপ, তোমাকে আমি বের করতে বললাম, তুমি কিভাবে বের করবা? কি করবা, প্রথমে এই যে ব্লুতে কি দিবা, পজিটিভ সাপ্লাই দিবা না নেগেটিভ, এই তারগুলো সব খুলে ফেলবা, এগুলো সংযোগ দিয়ে রাখছো না, এগুলো খুলে ফেলবা, এই যে এগুলো, এই সংযোগগুলো এখন দেওয়া যাবে না, ঠিক আছে? ব্লুতে দিবা নেগেটিভ মানে 0 ভোল্ট, আর ব্রাউনে দিবা পজিটিভ। কোথায় পাবা এই পজিটিভ ব্রাউন, কত ভোল্টেজ দিচ্ছে আগেটা মেপে নিতে হবে। পাওয়ার সাপ্লাই কোনটা, এইটা, এই পাওয়ার সাপ্লাই দেখবা এখানে লাইন নিউট্রাল যেটা লেখা আছে, লাইন আর নিউট্রাল, এই যে এখানে সাইডে স্টিকার লাগানো আছে, এই যে এখানে স্টিকার দেখছো LN, লাইন নিউট্রাল, মানে লাইন নিউট্রাল হচ্ছে 220, ওখানে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা দেখো এই লাইন নিউট্রাল এখান থেকে আসে, সার্কিট ব্রেকার আউটপুট হচ্ছে এসি, পাওয়ার সাপ্লাই ঢুকলো, ঢুকে পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ দেখা যাচ্ছে না, এটা ডিসি। মিটার দিয়ে আমরা মেপে দেখবো ডিসি কত ভোল্ট, 24 ভোল্ট হলে আগে দেখে নেবো, হ্যাঁ 24 ভোল্ট, ঠিক আছে। এবার অফ করে নেব, অফ করার পরে এই যে মাইনাস থেকে আমরা ব্লুতে দিব আর ব্রাউনে পজিটিভটা দিয়ে দিব, দেওয়ার পরে একটা তার এখন বাকি থাকবে না, কালো ব্ল্যাক, ব্ল্যাক তারটাই আমি মিটারের প্রোব ধরবো, একটা প্রোব ধরবো, ভোল্টেজ মেজার করতে চাই যে অ্যাক্টিভ অবস্থা আউটপুট কি আসে, প্রোব ধরে এরপরে দেখবো যে অ্যাক্টিভ অবস্থায় মানে সামনে এই যে এটার সামনে মেটাল দিতে হবে, হাত দিয়ে লাভ নেই, হাত তো নন মেটাল, আর ফটো সেন্সরের সামনে যে কিছুই দেন কাজ করবে, দিয়ে দেখবেন যে আউটপুট হাই আসে না লো আসে, যদি হাই আসে পজিটিভ আর লো আসলে
নেগেটিভ মানে এনপিএন। তাহলে প্রথমে আপনার বের করতে হবে কোনটা পিএনপি টাইপ কোনটা এনপিএন টাইপ, ফার্স্ট কাজ এইটা। তারপরে সেন্সরগুলো চেক করবেন কোনটা পিটি100 কোনটা থার্মোকাপল, টেম্পারেচার বাড়লে আউটপুট বাড়ে, রেজিস্ট্যান্স বাড়ে নাকি ভোল্টেজ পাওয়া যায় এটা এটা দেখবেন। এরপর একটা ছোট প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে? যাও, এখন আমরা যে কাজটা করব আজকে, যে প্র্যাকটিক্যালগুলো করব, এই কাজটা করব। হ্যাঁ, আমরা এই কাজটা করতে চাই। তো এখানে যেটা হবে, শোনো আমার কথা শোনো, আমরা একটা সেন্সর দিয়ে, সেন্সর তো ডিসিতে চলবে, সেন্সর আউটপুট দিয়ে রিলে চালাবো। অ্যান্ড রিলে কত ভোল্ট সেটা রিলের গায়ে লেখা আছে। দেখ একটা রিলে দাও আমার হাতে। তোমাদের কার কাছে কত ভোল্টের রিলে আছে কে বলতে পারবে? সবাই দেখো রিলে কত ভোল্টের আছে। এই যে রিলে, রিলে বেজ আর রিলে, ঠিক আছে? এটা কত ভোল্টে চলে এটা দেখবো কিভাবে? এদিকে তাকাও, এই যে ভিতরে, এই আমার দিকে দেখো, ভিতরে যে একটা গোল পেঁচানো কয়েল আছে না, ওই টেপটার উপরে লেখা আছে কত ভোল্ট সাপ্লাই দিতে হবে। আছে লেখা আছে? হ্যাঁ 24 ভোল্ট। তাহলে 24 ভোল্ট কয়েলে দিলে এটা অন অফ হবে। হ্যাঁ, তাহলে এটা ডিসিতে চলবে। আর সুইচ তো মনে করে যে সে এসি সুইচিং করুক আর ডিসি সুইচিং করুক, ওটা তো আর সমস্যা নাই। হ্যাঁ, এটা এসি 220 ভোল্টে দিলে তুমি এটাতে সংযোগ দিবা না, তুমি ডিসিটাতে দিবা। আচ্ছা দেখো, এই প্রথমে যে কাজটা করবে, একটা সেন্সর নিবা, সেটা ফটো সেন্সর হোক আর প্রক্সিমিটি, ফটোটাই ধরো নিলা। ফটো সেন্সর তার কয়টা? কয়টি? তিনটি না? একটা হচ্ছে ব্লু, ব্রাউন, ব্ল্যাক। ব্লুতে দিবা কি পজিটিভ না নেগেটিভ? ব্রাউনে। আর বাকি থাকে কি? ব্ল্যাক, ব্ল্যাক আউটপুটটা। তাহলে এই দুটো সাপ্লাই দিলে সেন্সর অ্যাক্টিভ হয়ে যাবে। আমি বলছি সেন্সরের আউটপুট, সেন্সরের আউটপুট রিলেতে সংযোগ থাকবে। রিলের তো কয়েল আছে, কয়েলটা খুঁজে বের করতে হবে তোমার কোনটা কয়েল। কয়েলটা মনে করো তুমি খুঁজে পাইছো, যেটাতে রেজিস্ট্যান্স শো করতেছে, রেজিস্ট্যান্স দেখাচ্ছে, ওইটাই কয়েল। কয়েলটা খুঁজে বের করলা, তাহলে ওই আউটপুট কোথায় দিলাম? কয়েলে দিলাম। তো অপর প্রান্ত কোথায় দিতে হবে? জিরোতে দিতে হবে না? কোথায় দিতে হবে? জিরোতে দিতে হবে। এটা যদি পিএনপি টাইপ হয় তাহলে জিরোতে দিতে হবে, কারণ পিএনপির আউটপুট পজিটিভ। আর যদি এনপিএন হয় তাহলে আউটপুট কি আসতো? নেগেটিভ। তাহলে এ পাশেও জিরো, এ পাশেও দিলে জিরো দিয়ে কাজ হবে। তখন তখন এনপিএন টাইপ হলে এদিকে দিতে হবে জিরো আর এই সাইডে দিতে হবে পজিটিভ। মানে কয়েলের এক প্রান্তে কম থাকবে আর এক প্রান্তে বেশি থাকবে। এটাকে বলা হয় বিভব পার্থক্য। আর বিভব পার্থক্যের নামই হচ্ছে ভোল্টেজ। দুই পাশে যদি সমান থাকে তাহলে ওখানে পার্থক্য থাকলো না, ওখানে কিছু হবে না। যদি এই পাশে কয়েলের এক পাশে 24 ভোল্ট অপর পাশেও 24 ভোল্ট দেন, কিচ্ছু হবে না। এক পাশে বেশি এক পাশে কম, তাহলে একদিক থেকে আরেক দিক ফ্লো হবে। পানির ফ্লো কি উঁচু থেকে নিচের দিকে যায় না? তাহলে উপর থেকে পানি ফেলে নিচের দিকে আসবে। দূরে যদি সমান লেভেলে থাকে কেউ কোনো দিক যাবে? যাবে না। এটা এরকমই যে এর আউটপুট যদি পজিটিভ হয় তাহলে পিএনপি টাইপ, তাহলে পিএনপি টাইপ হলে এখানে পজিটিভ দিলাম আর এদিকে জিরো দিব। আর এনপিএন টাইপ সেন্সর হলে এদিকে দিব আউটপুট আর এদিকে দিব পজিটিভ। আমি আবার বলি, সেন্সর প্রথমে আমরা সেন্সর নিব তিনটা কেবল, ব্লুতে দিলাম নেগেটিভ, ব্রাউনে দিলাম পজিটিভ। আর সেন্সরটা পিএনপি টাইপ নাকি এনপিএন টাইপ এটা তো আমি আগেই মেজার করে নিয়েছি। এখন ধরলাম এটা পিএনপি টাইপ ছিল। পিএনপি টাইপ মানে আউটপুট পজিটিভ পাওয়া যায়, হাই পাওয়া যায় অ্যাক্টিভ অবস্থায়। তাহলে এইটা আমি দেবো, এটা দিয়ে রিলেকে চালাবো। এই সেন্সর দিয়ে কাকে চালাবো? রিলেকে। তাহলে এই তারটা দিব রিলের কয়েলের এক প্রান্তে, রিলের কয়েলের অপর একটা প্রান্ত বাকি আছে না, তাহলে ওই প্রান্তে দিব কি? জিরো। তাহলে রিলে সংযোগ হয়ে গেল। তাহলে সেন্সরের সামনে অবজেক্ট আছে, রিলে অন কিংবা অফ হবে। এবার এই রিলে দিয়ে আমি একটা লাইটকে সুইচিং করাতে চাই, একটা লাইট, এই যে ল্যাম্প, এই ল্যাম্প। তাহলে সেন্সর দিয়ে রিলে চলে, আর রিলে যে সুইচ আছে 8 পিনের রিলে 2টা সুইচিং হয়, 14 পিনের রিলে 4টা সুইচিং হবে। তারপরে আরও কি এরকম 11 পিনের রিলে হলে এটা 3টা সুইচিং হবে। তা আমরা কি দেখব? কমন এবং নর্মালি ওপেনটা দেখব। কমন আর নর্মালি ওপেন, কমন আর নর্মালি ওপেন মানে নর্মালি ওপেন হয়েছিল, সংযোগ হলে লাইন পেয়ে গেল। এখন তুমি একটা ল্যাম্পের সংযোগ দিবা, ভুলে যাও এগুলা, এর মানে ভুলে গেছো, আমার এর দরকার নাই। একটা ল্যাম্পের সংযোগ দিতে চাই, তো ল্যাম্পে লাইন আর নিউট্রাল দিলে তো ল্যাম্প জ্বলবে। ল্যাম্পের এক প্রান্তে কি দেবো? লাইন, আর এক প্রান্ত নিউট্রাল। তো মনে করো লাইন আর নিউট্রাল ওখানে তো আছেই, ডাইরেক্ট তুমি লাইন আর নিউট্রাল ল্যাম্পে লাগাই দিলা। সার্কিট ব্রেকার অন করার সঙ্গে সঙ্গে কি হবে? লাইট জ্বলে উঠবে। হ্যাঁ, জ্বলে উঠবে না? জ্বলে উঠবে। এখন আমি লাইনটাকে যদি কেটে দিই, লাইন অফ করার পরে, লাইন দেওয়া অবস্থায় না, লাইন অফ করে আমি লাইনটাকে কেটে দিলাম,
লাইন আর নিউট্রালের মধ্যে শুধু লাইনটাকে কেটে দিলাম, তাহলে কয়টা প্রান্ত হবে তারের? তারপর আমি ম্যানুয়ালি হাত দিয়ে এভাবে ধরলাম, ধরলে অন হবে লাইটটা, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। এই দুইটা প্রান্ত আমি রিলের যে কোনো একটা সুইচের কমনে দিব এবং নর্মাল ওপেনে দেব। তাহলে রিলে যখন অন হবে তখন ল্যাম্পটা অন হয়ে যাবে। তাহলে বেসিক্যালি কি হলো, সেন্সরের সামনে অবজেক্ট আসলো, রিলে অন হলো, ল্যাম্প অন হলো। সেন্সরের সামনে অবজেক্ট সরে গেল, ল্যাম্প অফ হয়ে গেল, রিলে অফ হবে, ল্যাম্প অফ হবে। এইটা পারবেন না আজকে করতে? তাহলে আমি কয়টা কাজ দিয়ে যাচ্ছি আবার বলি। প্রথমে হচ্ছে অ্যানালগ সেন্সর চেক করবেন, কোনটা PT100, কোনটা থার্মোকাপল। এরপর হচ্ছে ডিজিটাল সেন্সরগুলো চেক করবেন, কোনটা PNP টাইপ, কোনটা NPN টাইপ। এরপরে যে কাজটা করবেন, যে সেন্সর দিয়ে প্রথম, এরপর রিলে চেক করবেন, রিলের কয়েল কোনটি, রিলের নর্মালি ওপেন কোনটি, ক্লোজ কোনটি। হ্যাঁ, এরপর যেটা করবেন হচ্ছে যে সেন্সর দিয়ে রিলেকে অন অফ করবেন, এটুক শেষ করবেন। এরপরে রিলে দিয়ে ল্যাম্পকে অন অফ করাবেন। বুঝতে পারছেন? আর সকল কাজের সহযোগিতা আপনার স্যার করবে। হ্যাঁ, আর ডাইরেক্ট লাইন 220 লাইনে কেউ কোনো সংযোগ দেবেন না আপনার স্যার না দেখা পর্যন্ত। বুঝতে পেরেছেন? আপনার স্যার না দেখা পর্যন্ত 220 লাইনে সংযোগ দেয়া নিষেধ। ধীরে ধীরে করতে হবে, লাফালাফি ঝাপাঝাপি করবেন না, ধীরে সুস্থে। আজকে প্র্যাকটিক্যালে যেন হয়ে যায়। ওকে, আজকে প্র্যাকটিক্যাল হোক, নেক্সট ডেতে আমি আপনাদের কিছু এক্সাম নেব, পরীক্ষা নেব। CPI Polytechnic